অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি এ সরকার গঠনে ত্রুটি থাকলেও কোনো কার্যক্রম অবৈধ হবে না। একই সাথে সরকারের প্রয়োগ করা সব ক্ষমতা, অধ্যাদেশ, বিধিমালা, জারি করা প্রজ্ঞাপন, আদেশ, কর্মকাণ্ড ও গৃহীত ব্যবস্থা আইন অনুযায়ী যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে বলে গণ্য হবে। বাংলাদেশে এমন একটি নতুন অধ্যাদেশ প্রায় চূড়ান্ত, এমনকি শীঘ্রই গেজেট আকারে প্রকাশিত হতে চলেছে। কি আছে এই অধ্যাদেশে, কেন এটি এখন প্রয়োজন, আর কেনই বা এই অধ্যাদেশ নিয়ে চলছে এত বিতর্ক? নতুন যে অধ্যাদেশটির খসড়া অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, ক্ষমতা, কার্যাবলী, মেয়াদ সহ আরও বেশ কিছু বিষয়ে বলা হয়েছে। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর 3 দিনের মাথায় শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী ওই দিন থেকে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে। বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই এই সরকারে রয়েছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা। তবে রাষ্ট্রপতির নির্দেশে গঠিত এই সরকারের আকারের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি অধ্যাদেশের খসড়ায়। বলা হয়েছে, একজন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যতজন নির্ধারণ করবেন ততজন উপদেষ্টার সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এক্ষেত্রে দেশের স্বনামধন্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী অন্য উপদেষ্টারা নিযুক্ত হবেন। শপথ গ্রহণের পর সরকারি কর্মচারীদের সহায়তায় উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করবেন। একই সঙ্গে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এতদিন 21 জন উপদেষ্টা দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে সেটির আকার বাড়ছে। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না। বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলা করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক না হলে এবং বয়স 25 বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না। একইভাবে ব্যক্তি যদি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন, তাহলে তিনি উপদেষ্টার পদে বসতে পারবেন না। এমনকি কেউ 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর 5 বছর পার না হলে উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পদে যেতে পারবেন না। সেই সাথে রাজাকার বা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারবেন না। পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোয় আনতে বা আইনি বৈধতা দিতেই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 শিরোনামে অধ্যাদেশ জারি হতে যাচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। অনেকে অন্তর্বর্তী সরকারের এই খসড়া অধ্যাদেশকে সাধুবাদ জানালেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার ও তাদের কার্যক্রম নিয়ে কোনোভাবেই প্রশ্ন তোলা যাবে না। কিন্তু কেন? প্রশ্ন করা না গেলে তো বলতে হবে এটা ইনডেমনিটি বা দায় মুক্তি। এমনটাই বলছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে সরকার গঠিত হওয়ার পর নতুন করে অধ্যাদেশ জারি করার দরকার নেই বলে মনে করেন তিনি। আরমান আলী, ডেইলি সান।